এই মুহূর্তে ছুটে গিয়ে নয়নাকে জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো। ইস বউ, তুমি এত দূরে কেন? অনিকেত কোনো মতে দরজা খুলতেই দেখলো শাড়ি পরিহিতা এক রমণীর চিন্তিত মুখশ্রী। সায়না অনিকেতকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছেন আপনি? কি হয়েছিল আপনার? কথা বলছেন না কেন? অনিকেত দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সায়না সোফায় বসে আছে। রুম জুড়ে পিন ড্রপ নীরবতা। নীরবতা ভেঙে অনিকেত বলল, আজ আপনার এঙ্গেজমেন্ট ছিল? তাহলে এঙ্গেজমেন্ট ছেড়ে চলে এসেছেন কেন? সায়না শাড়ির আঁচল কোমরে গুজে অনিকেতের কলার ধরে বলল, শালা ভাঙবে, তবু মচকাবে না। ভালো যখন বাসেন, স্বীকার করতে কিসের ভয়? মেয়ে মানুষের ভয় থাকে, পুরুষ মানুষের হয়ে ভালোবাসি বলতে ভয়? আজ এক্ষুনি কাজী ডেকে আমাকে বিয়ে না করলে পুরো শহর জুড়ে ছড়িয়ে দেব আপনার নামের বদনাম। এই ছাড়ুন, এসব কি হচ্ছে? ডাকিনি নাকি আপনি? নেকা কি হচ্ছে বুঝে না। মোবাইল বের করে কাজী টাজি ডাকুন, নয়তো পুরো অ্যাপার্টমেন্টের মানুষ জড়ো করবে এখন। কাজী ডাকুন বললেই হয়ে গেল। বিয়ে কি মামার বাড়ির মোয়া? মামার বাড়ির মোয়া হোক আর না হোক, আজ আমি আপনাকে কবুল বলেই ছাড়ব। ভালোই ভালো কাজে ডাকুন, নয়তো আগামীকাল সকালে সংবাদপত্রের হেডলাইন হবে, সুন্দরী প্রেমিকার হাতে বলদ ডাক্তার খুন। ভালোবাসা অস্বীকার করার অপরাধে খুন হলেন ডাক্তার অনিকেত মাহমুদ। আপনি তো ডেঞ্জারাস। আপনি কবুল বললেই আমি হাওয়ায় মিঠাই হয়ে যাব। অনিকেত আর কিছু বলার আগে সায়না অনিকেতের ঠোঁটে ঠোঁট রেখে বলল, তোমাকে আমার চাই সারা জীবনের জন্য, শুধু তোমাকেই চাই। আমি তোমার পৃথিবীতে একমাত্র ভালোবাসা হতে চাই। আমি এই জন্মে তোমাকে পিছু ছাড়বো না। ভালোবাসি তোমাকে। অনিকেত প্রথমবারের মতো সায়নার সাথে রেসপন্স করতে লাগলো। দুজনে হারিয়ে যেতে লাগলো দুজনের ঠোঁটের মাদকতায়। মান্নাতের সাথে আজ অনেক কথা বলেছে অন্তর। অন্তর নিজের বোনের শোকে ভুলেই গিয়েছিল মান্নাতের বাবা মায়ের কথা। আচ্ছা, এসব কিছুর নেপথ্যে কে রয়েছে? জাহিন মান্নাতকে সেভ করার জন্য বাইরের দেশে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ও জানলো কি করে মান্নাতের ক্ষতি হবেই? অন্তর কিছু ভাবতে পারছে না। সব গোলক ধাঁধার মতো তার মাথায় দলা পাকিয়ে যাচ্ছে। অন্তরের ফোনটা সশব্দে বেজে উঠল। রিসিভ করতেই জাহিনের কণ্ঠ কর্ণপাত হলো। কিরে, বের হবি কখন? আজ না আমাদের প্রোগ্রাম আছে কলেজে। অন্তর অনিচ্ছা সত্ত্বেও বলল, এই তো বের হব, তুই এগো, আমি আসছি। ঠোঁটের স্বাদ নিতে খুবই মজা, আর বিয়ে কথা আসলেই ভেজা বেড়াল। সায়নার কথা শুনে অনিকেত অসহায় দৃষ্টিতে সায়নার দিকে তাকিয়ে আছে। সায়না চোখ পাকিয়ে বলে, কিস যখন করেছেন তাও নিজের ইচ্ছায়, সুতরাং এখনই কাজীকে কল করুন। অনিকেত ফোন নিয়ে নাহিদকে কল করলো। সব শুনে নাহিদ জোরে জোরে হাসতে হাসতে বলল, অবশেষে আমাদের পবিত্র ডাক্তারবাবু কিস করে কট খেয়ে বিয়ে করতে যাচ্ছে। ডাক্তার অনিকেত আহমেদ উইথ কট ম্যারেজ। অপেক্ষা করো চান্দু, আমি কাজে নিয়ে আসছি। নাহিদের বইয়ের সন্দেহ করার রোগ আছে। সে কটমট চোখে তাকিয়ে বলল, এই রাতে বন্ধুর বাহানায় কোন মেয়ের কাছে যাচ্ছ? নাহিদ বলল, বউ, তুমি ভিডিও কল করো আমাকে, যতক্ষণ না ফিরে আসি। তুমি ঘুমাবে না, দুই চোখ মেলে তাকিয়ে থাকবে আমার দিকে। আমার ফোনে ফুল চার্জ আছে, তোমার চার্জ না থাকলেও চার্জে লাগিয়েও তাকিয়ে থাকবো। নাহিদ শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেল। সায়না পায়ের ওপর পা তুলে বসে আছে, গুনগুন করে গান গাইছে। অনেকে তার চোখে সায়নার দিকে তাকিয়ে বলল, সুন্দরী মেয়েরা ভয়ঙ্কর, এদের ছলনায় পড়া মানেই কট। নিজের ঠোঁট বাড়িয়ে দিল, এত সুন্দর ঠোঁট কি কারো উপেক্ষা করতাম? এই কিস করার অপরাধে বিয়ে করতে হবে। এভাবে তাকে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী, এত দেখার কিছু নেই, সারা জীবন আপনিই দেখবেন। তোমার পরিবারকে কি বলবে? আচ্ছা, আমি কোন ক্লাসে পড়ি? অনার্স সেকেন্ড ইয়ার। আমার বয়স কত? 19-20 তো হবেই। তো মিস্টার অনিকেত মাহমুদ, একটা 21 বছরের অ্যাডাল্ট মেয়ে নিজের ইচ্ছায় নিজের পছন্দে বিয়ে করতে পারে না? কিন্তু আমার তো তোমাকে বিয়ে করার যোগ্যতা নেই। বাংলাদেশের এত বড় একটা হাসপাতালের ডাক্তার আপনি, তাও যেমন তেমন ডাক্তার নন।
সুনামধন্য কার্ডিওলজিস্ট। আপনি নিজেকে অযোগ্য বলার আগে কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিলেন না কেন? আমি এতিম, বাবা মায়ের কোনো খোঁজ নেই, পরিবার পরিজন বলতে 2-3 জন বন্ধু। তো আমি কি সংসার আপনার দাদার সঙ্গে করতাম, নাকি আপনার 14 গোষ্ঠীর সঙ্গে? আমি বিয়ে আপনাকে করব, সংসার আপনার সঙ্গে করব। সুতরাং এসব লেম এক্সকিউজ দেওয়া বন্ধ করুন। আর হ্যাঁ, সুন্দর একটা পাঞ্জাবি পরে আসুন। আচ্ছা, আপনার বাসায় কোনো আংটি বা চেইন আছে? অনিকেত শায়নার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে বোঝানোর চেয়ে নিজের মাথায় বাড়ি দেওয়া ভালো। কবুল বলে মাথা বাড়িটারি যা দেওয়ার দিন। কবুল বলার আগ পর্যন্ত সুস্থ থাকতে হবে আপনাকে। ডেঞ্জারাস মেয়ে। আপনার বউ ডেঞ্জারাস ডাক্তারবাবু। নয়না চেয়ারে বসে আছে, মোবাইল হাতে নিয়ে জিয়ানকে নিজের তোলা ছবি পাঠালো। মেসেজ ডেলিভারি হয়েছে কিন্তু রিপ্লাই আসলো না। নয়না আরেকটা টেক্সট লিখলো। আপনি কি জানেন আমি জিতে গেছি? ভেবেছিলাম হেরে যাব, অথচ আমি জিতে গেছি। নয়না মোবাইল রেখে সামনের মঞ্চে মনোযোগ দিল। একদল ছেলে মেয়ে নাচছে, সবাই হাততালি দিচ্ছে। তো সে কোনোই দিয়ে নয়নাকে গুঁতো দিয়ে বলল, ওই যে বাপাসের ছেলেটাকে দেখ, কি হ্যান্ডসাম, তাই না? টুসির বাচ্চা, এখানে প্রেম করতে এসেছিস? শোন, সিঙ্গেল মানুষ একটু আধটু ক্রাশ খেয়েই থাকে। চুপচাপ বসে থাক। নয়না নিচের দিকে তাকিয়েছিল। হঠাৎ সামনে তাকাতেই দেখলো জাহিন গিটারের সুর তুলছে। নয়না উঠে যেতে চাইল, তো সে নয়নার হাত ধরে বলল, বসে থাক, তুই ওভার রিঅ্যাক্ট কেন করিস? মনে কর সামনে তোর দেবর নয়, আমার হবু বর দাঁড়িয়ে আছে। তাও মনে করতে না চাইলে শুধু এই গানটাই ফোকাস কর। কি সুন্দর গান গাইছে। নয়না একবারও উপরের দিকে তাকালো না। অন্তর খেয়াল করলো জাহিনের দৃষ্টি ঘুরে ফিরে নয়নার উপর এসে পড়ছে। গান শেষ হতে করাতালিতে মুখরিত হলো কলেজ প্রাঙ্গণ। জাহিন স্টেজ থেকে নামার পর নয়না উপরের দিকে তাকিয়ে বলল, তোর বাসায় চলে যাব। তোর মাথা ঠিক আছে? এতক্ষণ থেকে বিরিয়ানির প্যাকেট না নিয়ে চলে যাবি? নয়না দাঁত কামড়ে বলল। তুই বাইরে চল, তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি। নয়না বাইরে এসে দেখলো গাড়ি তাদের জন্য দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। নয়না আর তুষি উঠে বসলো। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। এর মধ্যে গাড়ি চলতে লাগলো। নয়না তখন সামনে খেয়াল করেনি। সে বলল, আঙ্কেল, সুবর্ণ রেস্তোরাঁয় যাবে? নয়না হঠাৎ সামনে তাকিয়ে বলল, আপনি? চমকে গেলে নাকি? আরে, আমি আর অন্তর বেরিয়ে দেখি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। ওটা ড্রাইভারের দায়িত্বে দিয়ে আসলাম। গন্তব্য যখন এক, তখন আর সমস্যা কি? অন্তর বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি অন্তর, আপনার ছোট ভাইয়ের মতো। নয়না উত্তর দেওয়ার আগেই তুষি বলল, আপনি তো সেই বেয়াদব লোকটা, এসেছেন ভদ্র সাজতে। নয়না নিজেকে সামলে বলল, ভাই, আমাকে একটু তালুকদার মেনশনে নামিয়ে দিয়ে আসুন। মাত্র দেখলাম আম্মু টেক্সট করেছে, দ্রুত বাসায় যেতে বলেছে। আরে বাসায় গিয়ে আম্মাকে বলে দিন আমি বাসায় এসেছি। অন্তর গভীরভাবে জাহিনকে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ তার পাশে বসা মানুষটাকে অপরিচিত লাগছে। জাহিন শান্ত স্বরে বলল, রোস্তারা থেকে লাঞ্চ সেরে তারপর ড্রপ করে আসবো। নয়না বলল, না, আমায় এক্ষুনি যেতে হবে। আপনার কাজ থাকলে আমাকে এখানে নামিয়ে দিন, টুসির সঙ্গে রিক্সায় চলে যাবো আমি। নীলাঞ্জনার 4 মাস চলছে। শরীর দুর্বল, রক্তশূন্যতা, আবার মস্তিষ্ক জুড়ে নানা ধরনের টেনশন। এই সমাজে সিঙ্গেল মাদার হওয়া তো সহজ কথা নয়। তার উপর বিয়েটা করেছিল পালিয়ে। অনেকেই জানে না এই বিয়ের কথা। মানুষ বলে ভুল শুধরে নিতে, ভুল থেকে শিক্ষা নিতে, কিন্তু জীবনে এমন কিছু ভুল থাকে যে ভুলের শাস্তি সারা জীবন পেতে হয়। তার ভুলের জন্য এই অনাগত সন্তান পিতৃহারা। তার ভুলের জন্য সমাজে বড় হয়েও এই সন্তান থাকবে কোণঠাসা। এসব আজকাল ভাবতে পারে না নীলাঞ্জনা। তার মাথা ধরে যায়। এই সময় মেয়েদের সবচেয়ে ভরসার স্থান তার মা, অথচ তার মা, তার নিজের মা, তার দিকে মুখ তুলেও তাকায় না। জাহানারা বেগম নিজের সর্বোচ্চ দিয়ে নীলাঞ্জনার খেয়াল রাখেন, কিন্তু নীলাঞ্জনার মা নীলাঞ্জনার চারপাশে ঘেঁষে না। চোখের জল মুছে সামনে থাকা জুসের গ্লাসটা হাতে নিয়ে পান করলো। জুসের গ্লাস রেখে শুয়ে পড়ল বিছানায়। নিজের জীবন নিজের হাতেই নষ্ট করেছে। অভিযোগ বা অভিমান করার মতো কোনো স্থান তার নেই। জিয়ান রেডি হয়ে নয়নাকে কল করার জন্য মোবাইল হাতে নিল। নয়না টেক্সট দেখে উত্তর লিখল। তা ম্যাডাম, আপনি কি করে জিতে গেলেন? নয়না তখন মেজাজ তুঙ্গে। নয়না রিপ্লাই করলো, ছাতার মাথা, জিতেছি। জিয়ান হাহা ইমোজি দিয়ে লিখল, ব্যাঙের ছাতা?
নয়না রাগী ইমোজি দিয়ে লিখল। আপনার মাথা। কি করলো আমার মাথা? নয়না রিপ্লাই না করে ডাটা অফ করে দিল। জিয়ান মনে মনে হাসলো। মেয়েদের মন বোঝার মতন কঠিন কাজ আর নেই। জাহিন নয়নাকে ড্রপ করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। অন্তর বলল, তোর মনে কি চলছে বলতো? আমার মনে কি চলবে? তুই কি কোনোভাবে ভাবির প্রতি দুর্বল বোধ করছিস? জাহিন হার্ট ব্রেক করে গাড়ি থামিয়ে রক্তচক্ষু নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, তোর সাহস হয় কি করে এত লেম কথা বলার? এত হাইপার হচ্ছিস কেন? তুই আজ যা করলি এইসব তো তোর ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আর আমার চিরচেনা জাহিনকে দিয়ে ওইসব কল্পনাও করা যায় না। দেখ, আমি খেয়াল করেছি তুই বারবার ভাবিকে চিট করার চেষ্টা করছিস। জাহিন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে জোরে শ্বাস ছেড়ে বলল, আরে ইয়ার, আমি জাস্ট ফান করছিলাম। নয়না আমাকে দেখলে কেমন উদ্ভট ব্যবহার করে, মনে হয় যেন আমি তাকে খেয়ে ফেলবো। তাই আমিও আজ সুযোগ পেয়ে ফান করলাম। আচ্ছা, তুই যে শামসুল হক খান স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে, ওই মেয়েটার কি খবর? কোন মেয়ে? আর আমি দাঁড়িয়ে থাকতাম? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? জাহিন চৌধুরীর যোগ্য মেয়ে পেলে জাহিন চৌধুরী সোজা তুলে নিয়ে বিয়ে করে নিত। এসব দাঁড়িয়ে থাকা, ইমপ্রেস করা, এসব জাহিন চৌধুরীর সঙ্গে যায় না। অন্তর আর কথা বাড়ালো না। তবে জাহিনের সূক্ষ্ম মিথ্যে কথা শুনে বেশ অবাক হলো। অন্তর সবটা জেনেই প্রশ্ন করেছিল। সত্যিটা জানার পর মিথ্যে গল্প শুনতে ভালোই লাগে। জাহিন অন্তরকে নামিয়ে দিয়ে বলল, তুই বাসায় যা, আমার একটু কাজ আছে, 2 দিন পর ফিরবো। জাহিন নিজের সিক্রেট অ্যাপার্টমেন্টে এসে দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। বাথটাবে শুয়ে গিজার অন করে দিল। উপর থেকে শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে রাখলো। আজকের ঘটনাটা একে একে মেলাতে লাগলো। হঠাৎ চোখ খুলে বলল, বি কেয়ারফুল জাহিন। এমনভাবে এগোতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। প্রায় ঘন্টাখানেক শাওয়ার নিয়ে বের হয়ে এলো। হাফ প্যান্ট পরে লাইটার হাতে নিয়ে সিগারেট ধরালো। আয়েশ করে বিছানায় হেলান দিয়ে বসলো। দেয়াল জুড়ে নয়নার শত সহস্র ছবি টাঙানো। উঠে এসে একটা ছবির উপর হাত রেখে বলল, তোমার তো শুধু আমার হওয়ার কথা ছিল, তাহলে তুমি আমার ভাইয়ের কি করে হলে? প্রেম করবে আমার সঙ্গে আর বিয়ে করবে আমার ভাইকে? তা হবে না সুইটহার্ট। জাহিন চৌধুরী এতটা ভদ্র নয়। নিজের মোবাইল নিয়ে এক একজনকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই জাহিন বলল, কি মন্ত্রী সাহেব, ডিসিশন ফাইনাল করলেন নাকি আমি শাস্তি ফাইনাল করব? সব প্রমাণ কিন্তু আমার হাতে। মিস্টার চৌধুরী, আপনি যা বলবেন তাই হবে। আপনি আমার ফার্ম হাউসে চলে আসুন আজ রাতে। আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছি। কোনো মেয়ে যেন না থাকে। আর কোনো ধরনের চালাকি করলে আমি কি কি করতে পারি তা কল্পনাও করতে পারবেন না। মিস্টার চৌধুরী, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। ডোন্ট ওয়ারি, আপনি আমার স্পেশাল গেস্ট। আপনার যত্নে কোনো ত্রুটি হবে না। নয়না বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলো। তুষেও খাচ্ছিল। নয়নার মুড অফ। বাসায় এসে শুধু জাহানারা বেগমকে বলেছিল, আমরা ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো তো আম্মু। আর এখন কিছু জিজ্ঞেস করবে না, বাকি কথা বলবো রাতে। নীলাঞ্জনা এসে নয়নার পাশের চেয়ারে বসলো। এই মুহূর্তে নীলাঞ্জনাকে নয়নার সহ্য হচ্ছিল না। নীলাঞ্জনা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নিজের রুমে চলে গেল। মানুষের দৃষ্টি দেখলে নীলাঞ্জনা এখন সেখানে তার জন্য ঘৃণা দেখতে পায়। নীলাঞ্জনা নিজের পেটে হাত রেখে বলল, আমি তো ঘৃণিত মানুষ, তুইও কি আমাকে ঘৃণা করবি? নাকি তুই এসে তোর মায়ের পৃথিবী ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবি? তোকে নিয়ে না হয় অন্যরকম এক ভালোবাসার পৃথিবী গড়ে তুলব। নীলাঞ্জনা ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো নম্বরটা অপরিচিত। ফোন বাজতে বাজতে কেটে গেল, আবার বেজে উঠল। নীলাঞ্জনা ফোন রিসিভ করে কানে ধরতেই লাভিব বলল, বাইরে আয়, নয়তো তোমার বিবস্ত্র ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া আমি ভাইরাল করে দেব। নীলাঞ্জনা বোরকা পরে গায়ে একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ল। লাবিব ইশারা করে নীলাঞ্জনাকে গাড়িতে উঠতে বলল। দুজনে পাশাপাশি বসলো, অথচ মনের মধ্যে বিশাল ফারাক। লাবিব বলল, তোর এসব কিসের দেমাগ? চল আমার সাথে। নীলাঞ্জনা শান্ত স্বরে বলল, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আপনি আমার জন্য অপরিচিত।
তুই কি বুঝতে পারছিস? তুই লজ্জায় হেরে গেছিস পুরোপুরি। তোর এখন 1 পয়সাও দাম নেই এই সমাজে। আমি কিছুই হারাইনি, বরং আপনি এমন একজনকে হারিয়েছেন যে আপনাকে ভালোবাসতো। আমি তো এমন একজনকে হারিয়েছি যে মানুষটা কোনো দিন আমাকে ভালোবাসেনি। এবার আপনিই বলুন, কে হেরে গেল আর কে জিতে গেল? আমি হারবো কেন? হারবি তুই। এই বালের ভালোবাসা আবার কি? নীলাঞ্জনা আর কথা বাড়ালো না। এর মধ্যে পুলিশ এসে রিকশা ঘিরে ধরলো। লাবিব রক্তচক্ষু নিয়ে নীলাঞ্জনার দিকে তাকালো। নীলাঞ্জনা ততক্ষণে রিকশা থেকে নেমে গেছে। পুলিশ নীলাঞ্জনাকে ধন্যবাদ দিল। লাবিবের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। নীলাঞ্জনা বলল, 1 মিনিট স্যার। নীলাঞ্জনা লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কিছু হারাইনি জানো। হয়তো হারিয়েছি একটা মাত্র মানুষ, কিন্তু সে তো কখনোই ছিল না আমার। ভালোবাসার নামে শুধু ছিল কিছু মিথ্যে শব্দ, আর আমি সেগুলোকেই সত্যি ভেবেছিলাম। হারিয়েছো তুমি একজন এমন মানুষকে যে তোমাকে ভালোবাসতো নিঃস্বার্থভাবে, যার হৃদয়টা ছিল কেবল তোমার জন্য। তুমি বোঝোনি, তখনও না, এখনও না। আমি তো শুধু হারিয়েছি একটি ছায়া, একটি মুখ, একটি অস্তিত্ব, যার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা ছিল না। তোমার ক্ষতি গভীর, আমার নয়, কারণ আমি ভালোবাসতে পেরেছি। আর তুমি তো ভালোবাসা কী জিনিস সেটাই অনুভব করনি কখনো। কি তাহলে বলো, কে হেরে গেল আর কে জিতে গেল? নীলাঞ্জনা রিকশায় উঠে বসলো লাবিব পুলিশের গাড়িতে। এই প্রথমবার কোনো কথা তার হৃদয় লাগলো। এই সাধারণ কথাগুলো যেন লাবিবের হৃদয় ভীষণ ভারী করে তুলল। নয়না খেয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মোবাইলে নিয়ে কল করলো জিয়ানকে। কল যাচ্ছে না। নয়না টাইম দেখলো, মনে পড়লো আর জিয়ানের ফ্লাইট আছে এখন নিশ্চিতভাবে বিমানে। নয়না জিয়ানের টেক্সট দেখতে লাগলো। তুমি কখনো অমাবস্যা তো কখনো পূর্ণচন্দ্র, তবে তুমি যে রূপেই ধরা দাও সব রূপেই মোহনীয়। মিসেস চৌধুরী, মরছিং হলো কেন হঠাৎ? আপনার কি পিরিয়ডের ডেট কাছাকাছি চলে এসছে নাকি? শুনুন ম্যাডাম, মাথা ঠান্ডা করুন, 2টো চকলেট খান, এরপর আমাকে নক দিন। মিষ্টি মিষ্টি কথা বলবেন, মনে থাকে জানো। লাস্ট টেক্সটে লেখা, তুমি রেগে গেলে তোমাকে টুপ করে কামড় দিতে ইচ্ছে করে। তোমার এই লাল টুকটুকে গালে, নাকের টোকায় আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার সবটা দখল করে নিয়েছ। ভালোবাসি তোমাকে প্রিয়সন, হয় না? তুমি শুধু ক্যাপ্টেন ব্রেজা চৌধুরীর। আই লাভ ইউ সো মাচ ডিয়ার ওয়াইফি। নয়না হাসছে। লোকটা একেবারে রসগোল্লার মতো কিউট। ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলতে। ইস, আমার বরটা এত কিউট কেন? ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়তে। কতদিন তার উষ্ণ বক্ষে মাথা রাখিনি। পাশ থেকে তুষি বলল, ভাই একটু আস্তে বল পীড়িতের কথা। ভুলে যাস না তোর পাশে একটা সিঙ্গেল অসহায় মেয়ে আছে, তার প্রতি একটু তো দয়া মায়া কর।